হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবিপি গাইড। আজকে তোমাদের জন্য 2013 সালের ডব্লিউবিপি কনস্টেবলের যেই এক্সামটা হয়েছিল সেই এক্সামের একটা সেটের অ্যানালিসিস এখানে নিয়ে এসেছি। এবার অ্যানালিসিস নিয়ে আসার আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমার কাছে যে সমস্ত স্টুডেন্টসরা আসে তাদের মেইন প্রবলেমস শুরু হয় যে তারা দেখা যাচ্ছে ডব্লিউপি কনস্টেবলে যেই পরীক্ষা হচ্ছে তাতে 10 বা আগে 15 ছিল, এখন 10 হয়েছে। তো সেই 10-এর মধ্যে 3 থেকে 4 নাম্বারও সিকিউর করতে পারছে না। এবার যেহেতু 3 থেকে 4 নম্বর সিকিউর করতে পারছে না, সেই সময় দেখা যাচ্ছে ফাইনাল যখন মেরিট লিস্ট আসছে তারা কিন্তু পিলিতে কাটছে না। যখন ফাইনাল মেরিট লিস্ট আসছে তখন দেখা যাচ্ছে তাদের 1 নম্বর বা 2 নম্বর অথবা 0.50 এইরকম মার্কসের জন্য তারা কি হচ্ছে, তারা বাদ চলে যাচ্ছে। এইবার এই জিনিসটা কিন্তু ভীষণই কষ্টদায়ক সবার কাছেই। তো আমি চাই যে তোমরা যারা যারা ভিডিওসগুলো দেখবে আমার, তাদের অন্তত এই ইংলিশে টার্গেট থাকবে 7/10, এবং এই 7/10 পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন কোনো কাজ নয়। আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে একটু কথা বলে নিই। দেখো, তোমরা কিন্তু সবাই দৌড়াচ্ছ, ঠিক আছে, যারা ডব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো তোমাদের দৌড় হয়তো উঠেও গেছে আজকে যে তোমরা 6.5 মিনিটে 1600 মিটার তোমরা একদম রান দিয়ে নিচ্ছ। কিন্তু এই যে 6.5 মিনিটে 1600 মিটার, এই 6.5 মিনিটে 1600 মিটার নিশ্চয়ই একদিনে তোমার চলে আসেনি। এবার তুমি মনে করো যে তুমি কতদিন আগে থেকেই দৌড়ানো শুরু করেছো, নাই করে সেটা তোমার মিনিমাম 6 মান্থস তো হয়েছেই। 6টা মাস প্রত্যেক দিন সকালবেলা অন্তত তোমার 2 ঘন্টা থেকে 3 ঘন্টা করে সময় দেওয়ার পরে তোমার দৌড়টা গিয়ে উঠেছে, ঠিক আছে। কিন্তু আমি প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টার কথা বলছি না, আমি বলছি যে প্রতিদিন যদি তুমি প্রতিদিন যদি তুমি 1 ঘন্টা তুমি ইংরাজির পেছনে দাও, তাহলে সেই 1 ঘন্টায় কিন্তু তোমার এই ইংরাজিতে যে টার্গেট 7, এই 7 নিয়ে আসতে একদম হয়েই যাবে। আমার গ্যারান্টি বলতে পারো, না হওয়ার কিছুই নেই। তবে হ্যাঁ, যেটুকু পড়ছো সেই 1 ঘন্টা পার ডে, 1 আওয়ার পার ডে, সেটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তো আর হচ্ছে তার থেকে বড় কথা, সেটা স্মার্ট ওয়ার্ক করতে হবে। তুমি হার্ড ওয়ার্ক সারাদিন 1 ঘন্টা ধরে মন দিয়ে পড়ে যাচ্ছ, কিন্তু তুমি বুঝছোই না যে কোথা থেকে কোয়েশ্চেন আসছে বা কোথা থেকে কোয়েশ্চেন আসতে পারে, তাহলে কিন্তু সেটার কোনো লাভ নেই। তো সেই জন্যই তোমার এটা 2013 সালের যেই ডব্লিউপি কনস্টেবলের কোয়েশ্চেন্স ছিল, সেই কোয়েশ্চেনের একটা অ্যানালিসিস। প্রথম আমরা দেখব কোন কোন পার্ট থেকে কতগুলো করে কোয়েশ্চেন্স এসছে, তারপর আমরা সেই কোয়েশ্চেন্স যেগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলো সলভ করব, ঠিক আছে। তো তোমরা এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। তোমরা পিডিএফটা ডাউনলোড করেও নিতে পারো। তো দেখো, কোথা থেকে কেমন প্রশ্ন এসেছিলো। দেখো, এসভিও বা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট যেটা আছে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে একটা কোয়েশ্চেন এসছে, 1 ওয়ার্ড থেকে 4টে, প্রিপোজিশন থেকে 4টে। তো দেখো, আমাদের যেগুলো থেকে একটা একটা আছে সেগুলো তো পড়বই, কিন্তু যেগুলো থেকে মোর দ্যান 2 কোয়েশ্চেন্স আসছে, 2 বা তার বেশি কোয়েশ্চেন্স আছে, সেইগুলো কিন্তু আমরা বেশি করে জুড়তে হবে। যেমন দেখো, 1 ওয়ার্ড এবং প্রিপোজিশন। আর তোমরা তো জানো আগের বার প্রিপোজিশন নিয়ে একদম অ্যাসপিরেন্টসদের কীরকম খেল দেখিয়েছিল পিআরবি। কিন্তু এই প্রিপোজিশনসগুলো যে খুব একটা কঠিন হয় সেটা কিন্তু নয়। একবার যদি তুমি সেন্স বুঝতে পারো তাহলে কিন্তু কমপ্লিট হয়েই যাবে, ঠিক আছে। ফিলার বলতে যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, নানান রকম জিনিস থাকতে পারে। 2 এরার ডিটেকশন, সিনোনিম ছিল একটা, ফ্রেজাল ভার্ব ছিল 2, ন্যারেশন একটা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে 2। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এইটা কিন্তু দেখা যাচ্ছে আবার ডব্লিউবিপিএসসি বলো, ডব্লিউবিপিআরবি বলো, সব বোর্ডই কিন্তু এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের ওপর কিন্তু নজর দেওয়া নতুন করে শুরু করেছে। এইবার তোমার ক্লার্কশিপের পরীক্ষাতেও এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে পরীক্ষা এসছে, এবং এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে রুলসগুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু বেশিরভাগ লোকই মাত হয়ে আছে। ডিগ্রি থেকে এসছে একটা, ভয়েস থেকে এসছে একটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে এসছে একটা। তো এইগুলোর উপর তুমি একটা জিনিস দেখো, এই যে ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ, এইটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। কেমন ইম্পর্ট্যান্ট দুটো টপিকস, কেমন এই দুটো থেকেও কিন্তু প্রশ্ন আসতেই থাকে। এরপর আসছে ইডিয়াম থেকে একটা, অ্যান্টোনিম থেকে একটা, এবং ফিলার আগে দেওয়া ছিল, ফিলার এখানে একটা, আরও একটা বেশি জুড়ে যাবে ওখানে। এই মোটামুটি তোমার হচ্ছে কেমন প্রশ্ন আসে, সেই কোন কোন পার্ট থেকে প্রশ্ন আসে সেইগুলোর, ঠিক আছে। তো আমার যে এই সিরিজটা থাকছে, এই সিরিজের মেইন উদ্দেশ্য থাকছে যে 2013 থেকে টিল নাও, আজ অবধি, 2013 থেকে আজ অবধি যত কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে,
সবগুলো কোয়েশ্চেন আমরা এভাবে অ্যানালাইজ করব এবং অ্যানালাইজ করবার পর আমরা আরেকটা সিরিজ আনবো, ঠিক আছে? সেই সিরিজে এই যেই চ্যাপ্টার থেকে বা যেই পার্ট থেকে বেশি কোয়েশ্চেন্স আসছে সেই পার্ট বা সেই পার্টগুলো থেকে আমরা যেই ইম্পর্টেন্ট কনসেপ্টস আছে সেই কনসেপ্টসগুলো আমরা ধরে বুঝবো এবং সেই কনসেপ্ট সংক্রান্ত বিভিন্ন যেই তোমার এরর ডিটেকশানগুলো আছে সেইগুলো আমরা সলভ করব, ঠিক আছে? তো এইটা আমাদের উদ্দেশ্য থাকবে এবং এই ভিডিও সিরিজটা বেশ লম্বা হতে চলেছে। তো চলো দেরি না করে আমরা কোয়েশ্চেন সলভ শুরু করা যাক। তো আমরা প্রথম কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো, আই হু ইউর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড। দেখো, আই হু ইউর সুপিরিয়র, এইখানে একটা বিষয় আছে, একটা জিনিস বোঝবার আছে একটু, যে হু WHU বা হুম, ঠিক আছে? হুম না, জেনারেলি হু যেখানে থাকে এবং হুয়ের পরে যদি কোনো হুয়ের পরে যদি কোনো তোমার অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব যদি কোনো বসাতে হয় হুয়ের পরে, তাহলে হু এর আগে যেই সাবজেক্টটা আছে, হুয়ের আগে যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মানে নাম্বার এবং জেন্ডার অনুযায়ী পরের অক্সিলারি ভার্বটা বসবে। জেন্ডার অনুযায়ী তো অক্সিলারি ভার্ব বসে না, নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। তাহলে কি হুয়ের আগে এখানে আই আছে, আইয়ের সঙ্গে এর মধ্যে কোনটা ঠিক করে যায়? আয়ের পরে ওয়াজ হয় এবং আয়ের পরে এম হয়, ইজ এবং আর কিন্তু আয়ের পরে হয় না। তাহলে আই হু ওয়াজ ইউর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড বা তাকে মানে করার উচিত, রেসপেক্ট বা সম্মান করা উচিত। যেহেতু তাকে সম্মান করার কথা বলা হচ্ছে, সেই জন্য এখানে আই হু ওয়াজ ইউর সুপিরিয়র সেটাও কিন্তু হবে না, আই হু অ্যাম ইউর সুপিরিয়র। অপশান এ কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? অপশান এ, আই হু অ্যাম ইউর সুপিরিয়র। পরের প্রশ্ন, মার্ডারার অফ ওয়ান্স ফাদার ইজ, এখানে মার্ডারার, এখানে কোয়েশ্চেনই বোধহয় ভুল করেছে, এখানে মার্ডার হবে। মার্ডার অফ ওয়ান্স ফাদার ইজ তোমার এখানে প্যাট্রিসাইড অর্থাৎ পিতৃহত্যা। পরের প্রশ্ন যাচ্ছি, হি হ্যাড টু রিপেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাড ডান। তো রিপেন্টের সঙ্গে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হয়, রিপেন্টের সঙ্গে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? প্রিপোজিশন থেকেই কোয়েশ্চেনটা এসছে। তো যাই হোক, হি হ্যাড টু রিপেন্টের পরে জেনারেলি ফর হয় এবং অ্যাট হয়, ঠিক আছে? তার কোনো একটা অ্যাক্ট বা কোনো একটা কাজ সে করেছে, সেই কাজের ওপর যে যদি সে রিপেন্ট করার অর্থ হচ্ছে মানে হাহুতাশ করা বা অনুতাপ করা। তো কোনো একটা জিনিস বা কোনো একটা কাজ, সেই কাজের ওপর যখন অনুতাপ করছে, ঠিক আছে, কাজের জন্য অনুতাপ করছে, তখন সেটাও হচ্ছে রিপেন্ট অ্যাট হয়, ঠিক আছে? কিন্তু এটাই কিন্তু অ্যাট হবে না, এখানে কিন্তু হবে ফর। কখন অ্যাট হয়? হি রিপেন্টেড অ্যাট হিজ বিহেভিয়ার, ঠিক আছে, টুয়ার্ডস হিম। যখন মানে কোনো একটা কাজ করছে, সেই কাজের জন্য তার অনুতাপের কথা বলছে, তখন আমি রিপেন্ট অ্যাট দিচ্ছি। কিন্তু হি হ্যাড টু রিপেন্ট মানে সে যে কাজ করেছে সেই কাজের জন্য তাকে রিপেন্ট বা অনুতাপ করতে হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে রিপেন্টের ফর হচ্ছে। পরের প্রশ্নটা, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ, মানে এখানে কি বলতে চাইছে? দেখো অপশানগুলো দেখি, বোর্ন, বিয়ার, বর্ন, বোর, এইগুলো জানতে চাইছে। মানে এখানে বলতে চাইছে যে যখনই সে জন্মেছিল, জন্মের সঙ্গে সঙ্গেই সে তার মাকে হারিয়েছিল। তো হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ বর্ন, অপশান সিটা কিন্তু কারেক্ট অ্যান্সার, বর্ন। পরের প্রশ্ন, রমান ইজ দ্য বেটার ড্যাশ দ্য টু বয়েজ, ঠিক আছে? এখানে দেখো মানে যখন আমরা একটা সাধারণ জিনিস জানি, বেটার এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? এই কম্পারেটিভ ডিগ্রির সাথে আমরা জেনারেলি কি বসাই? দ্যান বসাই, ঠিক আছে? সরি, বানানটা ভুল আছে, সঙ্গে আমরা দ্যান বসাই। কিন্তু এখানে কিন্তু দ্যান হবে না, এখানে হবে হচ্ছে টু হবে না, এটা হবে হচ্ছে অফ হবে। আমি যখন বেটার বসছি, বেটারের সঙ্গে আমরা সাধারণত দ্যান বসাই, কিন্তু এখানে হবে অফ। কেন অফ হবে? দেখো, আমরা বেটারের সঙ্গে দ্যান কখন বসাবো? যখন এই রমানকে কোনো একজন ব্যক্তির সঙ্গে তুলনা করবে। যদি এরকম বলা থাকতো রমান ইজ বেটার, এখানে এরকম থাকতো ড্যাশ দিয়ে
যদি থাকতো রামান ইজ বেটার দ্যান আই দেওয়া থাকলো, ঠিক আছে, কোনো একজন ব্যক্তির সঙ্গে কিন্তু রামানকে তুলনা করছো, তখন সেখানে কিন্তু দেন বসালে সেটা ঠিক হতো। কিন্তু এখানে কি বলছে, যেই দুটো ছেলে আছে সেই দুজন ছেলের মধ্যে রামান কিন্তু বেটার, যেহেতু সেই দুজন ছেলের কথা বলা হচ্ছে সেই জন্য কিন্তু এখানে রামান ইজ বেটার অফ দ্য টু বয়েজ, দুজন ছেলের মধ্যে কিন্তু রামান বেটার, সেটাই বোঝাতে চাইছে এখানে। পরের কোশ্চেনে চলে যাব। মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার ড্যাশ মি। তো এইখানেও দেখো ইয়াঙ্গার, এটাও একটা কম্পারেটিভ ডিগ্রি আছে, এরপরে সাধারণত আমি জানি আমরা দ্যান বসে, কিন্তু এখানে কিন্তু দ্যান বসবে না, এখানে বসবে টু। কেন টু বসবে, কারণ এই যে ইয়াঙ্গার যেই শব্দটা আছে, ইয়াঙ্গারটা হচ্ছে একটা ল্যাটিন অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ল্যাটিন অ্যাডজেক্টিভ কোনগুলো, যেগুলো ইয়াঙ্গার, তারপরে হচ্ছে সিনিয়র, জুনিয়র, ঠিক আছে, এইগুলো হচ্ছে সব ল্যাটিন অ্যাডজেক্টিভ, এবং এই ল্যাটিন অ্যাডজেক্টিভের পরে কিন্তু কখনো দ্যান বসে না, ল্যাটিন অ্যাডজেক্টিভগুলোর পরে সবসময় টু বসে, তো এখানে কিন্তু টু হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, পরের কোয়েশ্চেনে চলে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট। তো দেখো, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা। ইউনিভার্সিটি, যেহেতু এই প্রথম ইউটা ইউ এর মতনই উচ্চারণ হচ্ছে, সেই জন্য কিন্তু এর আগে এ বসছে। ইউ এর উচ্চারণ ইউ বাদে অন্যজন কোনো ভায়োল সেই ভায়োলের মতো যদি হতো তাহলে কিন্তু তার আগে অ্যান বসতো, ঠিক আছে। যেমন আমি যদি বলি আমব্রেলা, তাই তো, আমব্রেলা, তো দেখো আ দিয়ে শুরু হচ্ছে, তাই না, তো তাহলে আমব্রেলার আগে কিন্তু অ্যান বসবে, ঠিক আছে। আমি যদি বলি ইউনিক, UNIQUE, ইউনিক, তো ইউটা দেখো ইউ এর মতনই কিন্তু উচ্চারণ হচ্ছে, তার জন্য কিন্তু এখানে তার আগে এ বসবে, এ ইউনিক। তো দেখো, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা, এটা ঠিক আছে। তারপর এটা হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে একজন ইউনিভার্সিটির ছাত্র, এটাও ঠিক আছে। এই ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড অ্যাট আসানসোল, এটাও ঠিক আছে। এখানে ইন কলকাতা, যেহেতু কলকাতা বড় শহর, অ্যাট আসানসোল, আসানসোল যেহেতু ছোট শহর, তাহলে সবগুলোই ঠিক আছে। এই সবগুলো যেহেতু ঠিক আছে সেই জন্য অপশান কিন্তু ডি হবে, যে কোনো একটাও না, যেহেতু সবগুলো ঠিক আছে সেই জন্য। তাহলে কি, যদি সঠিক উত্তর হয় অপশান এও উত্তর, অপশান বিও উত্তর, অপশান সিও উত্তর, ঠিক আছে। যেহেতু তিনটে উত্তর হচ্ছে সেই জন্য কিন্তু অপশান ডি আমরা অ্যান্সার করব। পরের প্রশ্ন চলে যাই। দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং অফ কাইন্ড। কাইন্ড মানে হচ্ছে দয়ালু, দয়ালুর অপোজিট ক্রুয়েল, বা যেটা যাকে বলা হয় নিষ্ঠুর, তো ক্রুয়েল মানে নিষ্ঠুর। আর এই বাকিগুলো দেখো অনেস্ট, ফেমাস, সিমিলার, এগুলো এর মানে অপোজিট মিনিংয়ের কাছাকাছিও আসে না। পরের বাক্যটা, পরের প্রশ্নটা, এ বয় ওয়াজ ড্যাশ বাই এ মোটর কার। দেখো এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব থেকে আসছে, ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা এসছে, ঠিক আছে। কীরকম বলছে, রান ইনটু মানে কোনো কিছুর মানে দৌড়ে কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া, বা চলমান কোনো কিছু যখন কোনো একটা জিনিসের মধ্যে ঢুকে গেল তখন সেটাকে রান ইনটু বলে। আর যদি তোমার এমন হয় যে কাউকে চাপা দিয়ে গেছে, তো চাপা দেওয়ার ইংরেজি কিন্তু রান ওভার, অপশান বি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। দ্য বয় সেইড টু হিজ মাদার। তো এখানে দেখো একটা ন্যারেশন চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ জিনিসটা ভীষণ সোজা একটা জিনিস, ঠিক আছে। তো আমার যখন ভিডিওটা আসবে তখন দেখবেন ন্যারেশন জিনিস জাস্ট মানে কি বলবো, তোমার 10 থেকে 12টা তোমার যেই আছে ওয়ার্ড ট্রান্সফর্ম হয়ে কেমন যায়, 10 থেকে 12টা ওয়ার্ড ট্রান্সফর্ম হয়ে কোনটা থেকে কোনটা হয় সেটা একটু মনে রাখতে পারলেই কিন্তু এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা কঠিন কিছু নয়। দেখো কীরকম বলছে, দ্য বয় সেইড টু হিজ মাদার। তো সেইড টু যখন আসছে, সেইডের পরে টু যদি থাকে তো সেটাকে সবসময় চেঞ্জ করবে, চেঞ্জ করে আস্কডও হতে পারে, রিকোয়েস্টও হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তো দেখো সেইড টু থাকবে না, এটাই হচ্ছে মেইন কথা। তো অপশান এটা দেখো প্রথমেই কাটা চলে যাচ্ছে, এখানেও আস্কড আছে, এখানেও আস্কড আছে, এখানেও আস্কড আছে। ওকে, এইবার দেখো, দ্য বয় সেইড বা আস্কড হিজ মাদার, হিজ মাদারটুকুও তার মানে থাকবে। দ্য বয় আস্কড হিজ মাদার, এটাও হিজ মাদার, কিন্তু এখানে হিজ মাদার নেই, তো এটা কিন্তু বাদ। আরেকটা জিনিস দেখো, সেইড টু, এই সেইড টুটা উঠেই কিন্তু আস্কড হলো, তাই না, তাহলে আস্কড টু থাকলে নিশ্চয়ই হবে না। তাহলে দেখো অপশান সি চলে আসছে উত্তর, আমার পুরোটা যাওয়ার প্রয়োজনই নেই, আমি অপশান টেস্ট করে পুরোটা বোঝার আগেই কিন্তু আমি উত্তর তৈরি করে দিতে পারবো, এরকমভাবে, সরি উত্তর তৈরি তো করা যায় না, উত্তর বের করে দিতে পারবো। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, কিন্তু এটা পরেও বুঝে করা যাবে যে এরপরে আর কি কী আছে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাব। দ্য সান রোজ, দ্য ফগ ডিসপার্সড, ঠিক আছে। এই সেন্টেন্সটাকে কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট ইফ দ্য অ্যাবভ সেন্টেন্সেস আর জয়েন্ড ইন দ্য ফর্ম অফ এ সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স আমরা জয়েন কি,
দেখো সিম্পল সেন্টেন্সকে যদি শুধু সিম্পল সেন্টেন্সের মতো করেই ভাবো না, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হবে। তুমি সিম্পল সেন্টেন্স যখন পড়বে তখন কমপ্লেক্স সেন্টেন্স যেটা আছে, কম্পাউন্ড সেন্টেন্স যেটা আছে, সেই কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এই সবগুলো মিলিয়ে কিন্তু পড়বে, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। দেখো এই হোয়েন বা তোমার অ্যাজ, এই হোয়েন বা অ্যাজ, এই হোয়েন বা অ্যাজ দিয়ে যখন তোমার কোনো বাক্য যোগ করা হয় তখন সেই বাক্যগুলো কিন্তু কমপ্লেক্স বাক্য হয়, কমপ্লেক্স বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্সেস হয়। তার মানে অপশান এ, সি এবং ডি এইগুলো কিন্তু তুমি মানে বাদ দিয়ে এলিমিনেট করেই কিন্তু অপশান বিটা যে কারেক্ট অ্যান্সার সেটা বের করে নিতে পারবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু গ্রামার বোঝার কিন্তু কোনো জিনিস নেই, এই জিনিসটা জাস্ট জানার জিনিস। যেমন জিকে পড়ো যে মানে এটা মানে এটা, এটা মানে এটা। কিছু কিছু জিনিস জায়গা এমনও আছে জাস্ট এই জিনিসগুলো বুঝে বা মুখস্থ করেও কিন্তু করে দিতে পারবে। তবে হ্যাঁ, এর যে এক্সেপশন হয় না সেটা নয়, কিন্তু এক্সেপশনগুলো কিন্তু সাধারণত তোমার পরীক্ষা মানে মানে অন্তত কনস্টেবল লেভেলের পরীক্ষায় অত মানে জটিল এক্সেপশন সেগুলো কখনো দেয় না সাধারণত। তারপরটা আসছে হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ ডিয়ার। এটাই কি বলছে, দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ ফাস্ট ইজ ইউজ কারেক্টলি ইন দ্য সেন্টেন্স। মানে এই ফাস্ট এটা তো পজিটিভ ডিগ্রিতে আছে, এই পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কোথায় নিয়ে আসছে। দেখো পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে আসতে গেলে কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে পজিটিভ করতে হয়। তো এটা দেখো পজিটিভ আছে, সুতরাং এটা ভুল। নান অফ দ্য অ্যাবভ, সুতরাং প্রথম আমরা ধরে নিচ্ছি এটা হবে না। তো এটাও দেখো ক্যান আছে, এটাও পজিটিভ আছে, সুতরাং এটা ভুল, হবে না। এবার এটা দেখো ক্যান নট আছে, তাহলে এটা হতে পারে। এবার কি হবে, মানে এই পরের পার্টটা যেটা থাকে, পরের সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট যেটা থাকে সেটাকে আমরা ফার্স্টে নিয়ে আসি সাধারণত। এ ডিয়ার ক্যান নট রান ফাস্টার দেন হি ক্যান, এবং এর পরের সাবজেক্টে যেহেতু হি আছে তাহলে হি। অপশান বিটা কিন্তু এখানে কারেক্ট আনসার, নান অফ দ্য অ্যাবভের মধ্যে আমরা যাবোই না। ক্লিয়ার? পরের প্রশ্ন চলে যাচ্ছি। নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্ট্রোগেটিভ ফর্ম অফ দ্য অ্যাবভ সেন্টেন্স। যে আনপ্রোভোকড ইনসাল্ট কেউই সহ্য করতে পারে না, এর কারেক্ট ইন্ট্রোগেটিভ ফর্ম কোনটা হবে? প্রথমটা তো বাদই দিয়ে দাও যেহেতু আনপ্রোভোকড ইনসাল্ট রয়েছে। তো দেখো এখানে দেখো নো ওয়ান ক্যান বিয়ার রয়েছে, তাই তো? এবার নো ওয়ান রয়েছে, তার মানে বাক্যের মধ্যে নো ওয়ান বা অন্য কিছু হবে, কিন্তু ইউ কেন আসবে? ইউ মানে তো তুমি, ইউ আসবার কোনো প্রশ্নই নেই। তো দেখো অপশান বি, অপশান ডি এই দুটোও বাদ চলে যাচ্ছে। তাহলে দেখো অপশান সি, হু ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। মানে প্যাসিভ ভয়েস দিতে বলছে যে ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ নির্দেশমূলক বাক্য। তো ইম্পারেটিভ সেন্টেন্সের যেই মানে মুডটা থাকে, মুডটা কিন্তু সেমই থাকে, যে ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। এই ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স এইটুকু দেখো থাকবেই। তো ডান অ্যাট ওয়ান্সটা না, বি ডান অ্যাট ওয়ান্সও না, বি ডান অ্যাট ওয়ান্সও না, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। তো তার আগে একটা কোনো কিছু যুক্ত হয়, কীরকম যুক্ত হয়? ইউ আর রিকোয়েস্টেড টু, বা ইউ আর ডিরেক্টেড টু, বা ইউ আর অর্ডার টু ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এইরকম কিছু একটা যুক্ত থাকে। তো ইউ আর ডিরেক্টেড টু ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, অপশান এ কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। পরেরটা চলে যাই। হি ওয়াজ অ্যাডভাইসড টু অ্যাবস্টেইন, তো অ্যাবস্টেইনের পর ফর্ম হয়, FROM, অ্যাবস্টেইন ফ্রম। এটা একদম খুব কমন একটা প্রিপোজিশন, এটা প্রিপোজিশনের এরর। তো অ্যাবস্টেইন ফ্রম, অপশান সি। পরের কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্টস। তো এক্সপার্টস যারা হয় তাদেরকে কিন্তু স্টাফও বলে না, বাঞ্চও বলে না, ব্যান্ডও বলে না, তাদেরকে বলে কিন্তু প্যানেল, বাই এ প্যানেল অফ এক্সপার্টস। পরের কোয়েশ্চেন, সিন্স উই আর লিভিং ইন বোম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। তো দেখো এই বাক্যটা প্রথমে ভুল আছে, ভুল তো আছে ভালো কথা, তবে এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে এটা নিয়ে আসা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে মানে যারা এক্সামিনার আছে, এক্সামিনারদের ভীষণ প্রিয় একটা টেন্স, ঠিক আছে? এই টেন্স থেকে অনেক রকমের তোমার এরর ডিটেকশন বের করা যায়। তো যাই হোক, দেখো যখন বলা হয় কাউকে কোনো প্রশ্ন করা হয় যে তার সে কোথায় থাকে সেই বিষয়টা নিয়ে, তখন আমরা কি জিজ্ঞাসা করি? তুমি কোথায় থাকো, তাই না? আমরা কি কখনো জিজ্ঞাসা করি তুমি কোথায় থাকছো? আমরা যদি জিজ্ঞাসা করি তুমি কোথায় থাকছো, তখন হচ্ছে হোয়ার আর ইউ স্টেইং, মানে হচ্ছে টেম্পোরারি যখন থাকার কথা বলি তখন হোয়ার আর ইউ স্টেইং, মানে ধরো কোথাও ঘুরতে গেছো, ভাই কোন হোটেলে আছিস, হোয়ার আর ইউ স্টেইং। তখন কিন্তু লিভিংয়ের ব্যবহারটা আমরা করি না, তখন আমরা স্টেইংয়ের ব্যবহারটা করি। কিন্তু আমি যদি বলি যে
তার আসল বাসস্থানটা কোথায়, তখন কিন্তু আমি বলি যে ভাই কোথায় থাকো তুমি, তাই না? তো কোথায় থাকো, সেই কোথায় থাকো কিন্তু হোয়ার আর ইউ লিভিং এটা কিন্তু না। হোয়ার আর ইউ লিভিং এটা কিন্তু আমরা বলি না, আমরা কি বলি? হোয়ার ডু ইউ লিভ, তাই না? তুমি কোথায় থাকো। তো দেখো এই যে থাকা, এই লিভ জিনিসটা কিন্তু আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করি না। লিভ আমরা কি করি? কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করি না। যেহেতু লিভ আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করি না, তো যেখানে শুধুমাত্র কন্টিনিউয়াস ফর্ম আছে সেই শুধুমাত্র কন্টিনিউয়াস ফর্ম কিন্তু আমরা কোথাও রাখবো না। এইটা আছে শুধুমাত্র কন্টিনিউয়াস ফর্ম, এটাও শুধুমাত্র কন্টিনিউয়াস ফর্ম। কীভাবে বুঝবো? দেখো তার আগে যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটা কিন্তু শুধুমাত্র তোমার আর বা ওয়্যার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তো দেখো এখানে যদি আমি বলি যে আমি মালদায় থাকি 10 বছর ধরে, ঠিক আছে? তো যেহেতু আমি 10 বছর ধরে বলছি, তো যখনই তোমার কন্টিনিউয়াস এর সঙ্গে যখনই এই টাইমটা যোগ হয়ে যায়, তখন কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, তাই না? তো দেখো আমরা বোম্বে থাকছি মানে কি অনেক দিন ধরে থাকছি, সেই জন্য সিন্স উই হ্যাভ বিন লিভিং উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি, সেই জন্য কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছি। পরের কোয়েশ্চেনটাই চলে যাই। হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার। তো ডিড যখন থাকে ডিড প্লাস V1 হয় সবসময়। ডিডের সঙ্গে কি হয়? ডিড প্লাস V1। এটা যখন যদি পরে যখন সিরিজটা আসবে পাস্ট ইনডিফিনিট টেন্স যখন করাবো, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স, তখন এটা ভালো করে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার এটা হবে না, তো স্পোকেনও হবে না, হোয়াই ডিড ইউ নট স্পিক এইটাই হবে ঠিক, ঠিক আছে? আমার পুরোটা পড়ার দরকারও নেই, আমি জাস্ট ভাব দেখেই বুঝতে পারবো, টাইম বেঁচে যাবে। দ্য কার ড্যাশ সাডেনলি। কার কি হচ্ছে? কার যখন নষ্ট হয়ে যায় তখন সেটাকে বলা হয় ব্রেকডাউন, ঠিক আছে? দ্য কার ব্রোক ডাউন সাডেনলি, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার একটা ফ্রেজাল ভাব থেকে কোয়েশ্চেন দিয়েছে, ফ্রেজাল ভাব থেকে এই কোয়েশ্চেনটা কিন্তু এসছে। পরেরটাই চলে যাই। আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্স। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। যে মানুষজনকে ভালোবাসে না বা যাদেরকে ঘৃণা করে তাকে বলা হয় মিসান্থ্রোপ, অপশান বি কিন্তু কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, এখানে দেখো একটা এই অফ হিজ ওন অ্যাকর্ড এর মানে জানতে চাইছে। হি চোজ দিস দ্য পাথ অফ রিলিজিয়ান অফ হিজ ওন অ্যাকর্ড। সে নিজের ইচ্ছাতেই সে ধর্মের পথ বেছে নিয়েছে। তো নিজের ইচ্ছাতে যখন বেছে নিয়েছে, অপশান ডি উইলিং, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে যাই। চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। তো এখানে দেখো একটা ইডিয়াম বলেছে। ইডিয়াম কি বলছে? যে লিপস অ্যান্ড বাউন্ডস শব্দের অর্থ কী, ইডিয়ামটার অর্থ কী? তো লিপস অ্যান্ড বাউন্ডস ইডিয়ামটার অর্থ হচ্ছে র্যাপিডলি বা খুব তাড়াতাড়ি যেটা হয় সেটাকে লিপস অ্যান্ড বাউন্ডস বা র্যাপিডলি বলা হয়। চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ইনএডিবল মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা খাওয়া যায় না, ঠিক আছে? আনইটেবল, তো অপশান বি এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। পিক দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড অ্যাকসেপ্টেড অপোজিট কি? এটা রিজেক্টেড, এটা নিশ্চয়ই বলার কিছু নেই। শি ইজ সো ড্যাশ দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড, এটাও একটা ফিলার এসছে। ফিলারটা কীরকম বলছে? সে এতটাই সেন্সিটিভ যে সে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, ঠিক আছে? সেন্সিবল, সিনসিয়ার, সোবার এখানে কিন্তু হবে না। যাই হোক, এটাই শেষ কোয়েশ্চেন ছিল। এখানে তোমার 90টা কোয়েশ্চেন ছিল, 90-এর মধ্যে দেখো 25 কিন্তু ইংলিশ ছিল। 2013 সালে এরকম একটা ব্যাপার ছিল, তো এখন ওরকম ব্যাপার নেই। সেটা মানে আমি মনে করি সেটা একটা দুর্ভাগ্য, কিন্তু অনেকের কাছে এটা সৌভাগ্য। তো যাই হোক, কেন দুর্ভাগ্য মনে করি সেটা কোনো এক সময় বলে দেবো। যাই হোক, যারা এত অবধি দেখেছো তাদের অনেকটা ধন্যবাদ, এবং যারা এত অবধি দেখেছো একটা সাবস্ক্রাইব করে দিলে ভালো লাগবে। ওকে, চলো, বাই।